বাংলাদেশের বর্তমান সময় নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে জুলাই ২০২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমার অনুভূতিটা কি? শত ব্যর্থতা রয়েছে, এটা স্বাভাবিক, এবং অনেক কিছুই বাস্তবায়িত হয় নাই, অনেক স্বপ্নভঙ্গ হয়েছে। গত প্রায় ১.৫ দশক ধরেই বলতে গেলে আমাদের এই ধরনের একটা স্বপ্ন থেকে আমরা ক্রমশ দূরে সরতে মনে হয় অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম যে একটি একনায়কত্ব বা একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রের আদলে আমরা আমাদের জীবন অতিবাহিত হবে। তো সেখান থেকে অন্তত এইটুকু আমরা আশা করতে পারি যে সামনে এই ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন নির্বাচনের কথা রয়েছে তার মধ্য দিয়ে অন্তত আমরা হয়তো পুরো সিঁড়ি অতিক্রম করতে পারবো না, কিন্তু কয়েকটা ধাপ অতিক্রম করে কিছু দূর এগোতে পারবো। যে তথ্য উপাত্ত ভিত্তিক যে পরিকল্পনা, তথ্য উপাত্ত ভিত্তিক যে বাস্তবায়ন, সে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়াটা হবে প্রধান কাজ। এই ইউনূস সরকারের ক্ষেত্রে সবচেয়ে অভাব ছিল কোনো রাজনৈতিক দর্শন, দিক নির্দেশনা। এই জন্যই রাজনীতি হচ্ছে একটা দীর্ঘকালীন প্রয়াসের ফসল। বাংলাদেশের বর্তমান সময় নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে জুলাই ২০২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমার অনুভূতিটা কি? আমি বলি যে শত ব্যর্থতা রয়েছে, এটা স্বাভাবিক, এবং অনেক কিছুই বাস্তবায়িত হয় নাই, অনেক স্বপ্নভঙ্গ হয়েছে। কিন্তু একটা বিষয় বলতে হয় যে তারপর একটা স্বপ্ন অন্তত রয়ে গেছে, যে আমাদের সামনে কোনো একটা গণতান্ত্রিক উত্তরণের কিছু পথ অন্তত পক্ষে উত্তরণের সম্ভাবনা, যদি বাস্তবায়িত হবে কি না সঠিকভাবে আমরা হয়তো এখন পর্যন্ত বলতে পারবো না, কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ আহ, গত প্রায় ১.৫ দশক বা ১.৫ যুগ ধরেই বলতে গেলে আমাদের এই ধরনের একটা স্বপ্ন থেকে আমরা ক্রমশ দূরে সরতে মনে হয় অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম যে একটি একনায়কত্ব বা একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রের আদলে আমরা আমাদের জীবন অতিবাহিত হবে, এবং আর কোনো দিনই সেই গণতান্ত্রিক কোনো ধরনের উত্তরণ আমাদের সম্ভবই হবে না, এই ধরনের একটা বোধ কেবল চলে আসছিল, এবং আমরা কেমন যেন অভ্যস্ত হয়ে পড়ছিলাম। তো সেখান থেকে অন্তত এইটুকু আমরা আশা করতে পারি যে সামনে এই ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন নির্বাচনের কথা রয়েছে তার মধ্য দিয়ে অন্তত এক ধাপ, আমরা হয়তো পুরো সিঁড়ি অতিক্রম করতে পারবো না, কিন্তু কয়েকটা ধাপ অতিক্রম করে কিছু দূর এগোতে পারবো। এবং সেক্ষেত্রে আশার আলো অবশ্যই কিছু কিছু বলতেই হবে, হ্যাঁ, যে আমাদের যে ধাপ, যে কেউ কেউ বলে যে না না এই ধরনের নির্বাচনের মাধ্যমে কোনো কিছু হবে না। আমি মনে করি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে প্রাথমিক কিছু কিছু কাঠামো, সেগুলো অন্তত কিছু কিছু বাস্তবায়িত হয়েছে এবং কিছু কিছু সম্ভাবনা দেখা দিয়েছে। আমি পরে এ বিষয় নিয়ে আরেকটু আলাপ করব। কিন্তু যেটি ইমিডিয়েট প্রশ্ন, যে আমার তাহলে কী কী প্রত্যাশা থাকবে, কারণ যদি এই স্বপ্নই থাকে, এই স্বপ্নের কাছে আমরা কী কী বিষয়গুলো প্রত্যাশা করি? এই প্রত্যাশার মধ্যে আমার প্রথমেই মনে হয় যে গণমানুষের বাস্তবিক প্রত্যাশা কোনো দার্শনিক প্রত্যাশা বা অন্যান্য সাংস্কৃতিক ইত্যাদির চাইতে রীতিমতো অর্থনৈতিক এবং জীবিকার বেঁচে থাকা নিয়েই সংগ্রামটা অত্যন্ত তীব্র হয়ে আছে এখন। এবং সেই তীব্রতার মধ্যে আমাদের জীবনের যে অস্তিত্বের সংগ্রামটা অনেক বেশি তীব্রতর হয়ে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই ক্ষেত্রে গণমানুষের যে প্রত্যাশা, তার সাথে মতো আমারও প্রত্যাশা, যে সেই প্রত্যাশা হচ্ছে অপারেশনাল দিকগুলো, অর্থাৎ কতগুলো যে কার্যক্রম বা প্রকল্প যেগুলো, যার জন্য আমরা আটকে গেছি, সেই কার্যক্রমগুলো বাস্তবায়ন, এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে যথাসম্ভব যেটুকু সংস্কার সম্ভব সেগুলো দ্রুত বাস্তবায়ন করা, এই সামনের সরকারের কাছে বা সামনের যে কোনো নেতৃত্বের কাছে এই চাওয়াটা প্রধানত মুখ্য থাকবে। কারণ মানুষের মানে যেটি তাৎক্ষণিক এই যে সমস্যাগুলোর সমাধান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে একজন বিজ্ঞানের সেবক হিসেবে এবং যে যতটুকু পাঠ রয়েছে তার থেকে আমার মনে হয় যে বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর যে ধরনের সমাধানগুলো, সেই সমাধানের বাস্তব বিজ্ঞানের মূল কথাটা হলো যে তথ্য উপাত্ত ভিত্তিক যে পরিকল্পনা, তথ্য উপাত্ত ভিত্তিক যে বাস্তবায়ন, সে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়াটা হবে প্রধান কাজ। দৈব, কুসংস্কার ইত্যাদি ইত্যাদি নানান কিছু থেকে মুক্ত হয়ে আমাদেরকে যে সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য, সেগুলো কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি এর ভিত্তিতে আমাদেরকে তথ্য এবং উপাত্তের ভিত্তিতে সঠিক বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। এবং সেটি শুধু ফিজিক্যাল সায়েন্স কিংবা কেমিক্যাল সায়েন্স বা বায়োকেমিক্যাল বা মেডিকেল সায়েন্স বা অন্যান্য বিজ্ঞান বলছি না, সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো প্রকল্প বা পরিকল্পনা
আমাদেরকে সেইভাবে সামাজিক বিজ্ঞানের ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কিছু কাজ কিন্তু সম্প্রতিকালে হয়েছে, যে কিছু কিছু সংস্কার কমিশনের মাধ্যমে কিন্তু আহ, মানে যেগুলো সবগুলো হয়তো হয়নি, শিক্ষা হয়নি, অন্যান্য অনেকগুলো ছাড়া পড়ে গেছে, কিন্তু স্বাস্থ্যের মতো কিংবা আমাদের যে ভূমি সংস্কারের মানে কিছু কিছু বিষয়ে কোনো কোনো কাজের ব্যাপারে কিন্তু আমাদের কিছু কিছু নির্দেশনা ইতিমধ্যে এসেছে। এবং আমরা যদি দেখা যায় যে নারী অধিকার ইত্যাদি অন্যান্য অনেক বিষয়েই কিন্তু কিছু কিছু সংস্কারের রিপোর্ট ইতিমধ্যে প্রস্তুত আছে, সেগুলো থেকে যতগুলো সম্ভব অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন, কিন্তু তার সাথে আরও অনেক ছাড়া পড়ে গেছে, যেমন শিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি বিভাগ সংস্কারের কোনো রিপোর্ট নেই। সেগুলোকে দরকার হলে দ্রুততম সময়ে সেইগুলো সম্পর্কেও কিন্তু তথ্য উপাত্ত ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এগুলো বাস্তবায়ন করতে হবে। এবং সেই বাস্তবায়নের ক্ষেত্রে যে সব সমস্যাগুলো, সেটিও কিন্তু তথ্য উপাত্তের অবাধ প্রবাহ এবং সেখান থেকে যে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি কিংবা যে এক ধরনের রেখানায়কত্ব থেকে যেগুলো উৎপত্তি হয়, যে তার যে বিদেশের পাচার ইত্যাদি নানান বিষয়গুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ওই যে বললাম যে তথ্য উপাত্তের অবাধ প্রবাহ এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে আমাদেরকে দেখতে হবে যে সত্যিকার অর্থে বাস্তবায়ন কীভাবে সম্ভব। আমাদের এই জায়গাগুলোতে যদি আমরা তাৎক্ষণিকভাবে এই বাস্তবায়নে সেই ধরনের পদ্ধতি অবলম্বন করি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক এবং যে বাস্তবিক শিক্ষা, স্বাস্থ্য কিংবা আশ্রয়, যেগুলো মৌলিক অধিকার মানুষের, হ্যাঁ, যে অন্ন বস্ত্র এর অধিকার ইত্যাদি, এইগুলোতে আমি মনে করি অনেক উন্নতি এর বর্তমান প্রেক্ষাপটে সম্ভব হবে। তো এই বিষয়গুলো যখনই আমরা আলোচনা করছি, এই আলোচনার সময়েই কিন্তু একটা বিষয় চলে আসে যে আমরা এগুলো বাস্তবায়ন করতে গেলে তো সঠিক জবাবদিহিতার দরকার। জবাবদিহিতামূলক এবং পরিকল্পনা করতে গেলেও যে সঠিক মানুষকে সঠিক জায়গায় যদি মানে যেটাকে বলা হয় পদায়ন করতে হয়, সঠিক মানুষের নেতৃত্ব টেকনিক্যাল ক্ষেত্র দিতে হয়, তাহলেও তো এক ধরনের রাজনৈতিক যে মতাদর্শ এবং রাজনৈতিক যে দিক নির্দেশনা খুব প্রয়োজন হয়। এটির প্রমাণ কিন্তু এই সাম্প্রতিক সরকারের এই যে ১.৫ বছরে আমরা যে স্বপ্নে ভঙ্গের কথা শুরুতে বললাম, সেটি কিন্তু প্রত্যক্ষ প্রমাণ। ধরা যাক আমাদের কিছু দু একজন বা দু চারজনের কথা বাদ দিলে মনে করা যাক যে ইউনূস সরকার কতগুলো বেছে বেছে টেকনোক্র্যাট নিয়েছিলেন এবং শুধু দেশ থেকে না বিদেশ থেকেও টেকনোক্র্যাটদের আমদানি করেছিলেন, যারা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এক ধরনের পরিকল্পনা বা ম্যানেজারিয়াল অন্তত পক্ষে দক্ষতার সাথে অপারেশনাল লেভেলে ম্যানেজারিয়াল কাজ ভালো করবে। তারাও কোনো কোনো এনজিও বা বড় প্রতিষ্ঠানে তারা হয়তো স্বাক্ষর রেখেছিল। তিনি হয়তো আশা করেছিলেন যে সেই যে পরিচালনাগত বা ম্যানেজারিয়াল যে কাজগুলো অন্তত সুচারুভাবে সম্পন্ন হবে। এই যে দক্ষতা, এই কথাটা যদি আমরা এখন মনে রাখি, তাহলে দেখব যে তারা কিন্তু অন্যান্য অতীতের তাদের সেই রেকর্ডস বা তাদের সেই যে ধরনের দক্ষতার কথা আপনি ভেবেছিলেন, তার বাস্তবায়িত মানে বাস্তবিক স্বাক্ষর কিন্তু আমাদের এই সময়টিতে এই বলতে গেলে ১.৫ বছর সময়কালে আমাদের যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়কালে তারা কিন্তু সেই স্বাক্ষর সেইভাবে রাখতে পারেননি, দু একটি বিরল ক্ষেত্র ছাড়া। কেন রাখতে পারেননি? তার কারণ যদি অনুসন্ধান করতে হয়, তাহলে আসলে আবার মানে যদিও রিপাবলিকের যে প্লেটোর যে বক্তব্য কতিপয়তন্ত্র, সেই কতিপয়তন্ত্রের আমি খুবই বিরোধী, গণতন্ত্রের সপক্ষে, কিন্তু উনি কিন্তু একটা কথা বলেছিলেন যে এই যে রাষ্ট্রের নেতৃত্ব কিন্তু যে বিশেষজ্ঞ বিষয়ে বিশেষজ্ঞ থাকলেই যে হয়ে যাবে তা নয়, কিন্তু আসলে বিশেষজ্ঞ বা নিজ 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 বিষয়ে দক্ষ যারা, তাদের থেকেও সবচেয়ে বড় দরকার হলো দার্শনিক শাসকের একটা গাইডেন্স। তো তাহলে রাজনৈতিক দর্শন যেটাকে বলা হয়, এই ইউনূস সরকারের ক্ষেত্রে সবচেয়ে অভাব ছিল কোনো রাজনৈতিক দর্শন, দিক নির্দেশনা, অর্থাৎ সেই নাবিক যার কথা প্লেটো বলেছিলেন, সেই ধরনের নাবিকত্বের অভাব ছিল। এবং সেই যে রাষ্ট্রটা কোন দিকে, এই যে বিভিন্ন রকম দক্ষ লোক যদি থেকেও থাকে, আমি ধরে নিলাম এরা ক্ষেত্রে দক্ষ, কিন্তু তাদের যে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে সংগঠিতভাবে বা এক ধরনের কোঅর্ডিনেটেড ওয়েতে তাদেরকে যে সমন্বয় করে নিয়ে যাওয়া, এই দর্শনটা এখানে ছিল না। সবাই নিজের নিজের মতো কিছু বক্তব্য দিয়েছে, নিজের মতো কাজ করেছে, কিন্তু রাষ্ট্রের দর্শনটা সেভাবে আসেনি। আমরা আসলে প্রত্যাশা করা উচিত হতো না, কারণ এই ধরনের যখন বিভিন্ন জায়গা থেকে এক্সপার্টকে
একসঙ্গে নিয়ে এসে ভাবা হয় যে একটি ব্রিগেড করে ফেললাম বা একটি মানে গ্রুপ তৈরি করে ফেললাম, এটি আসলে হয় না। এই জন্যই রাজনীতি হচ্ছে একটা দীর্ঘকালীন প্রয়াসের ফসল, যেখানে এক ধরনের দার্শনিক, এক ধরনের আবহাওয়ার মধ্যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক, অন্যান্য সাংস্কৃতিক, দার্শনিক একটা আবহাওয়ার মধ্যে একটা গ্রুপ দীর্ঘ সময় সংগ্রাম করে কাজ করে করে একটা রাজনৈতিক পরিপক্কতা লাভ করে, এবং সেখানে সেই দর্শনের অধীনে যখন তারা কাজ করে তখন তাদের সমস্ত কাজের মধ্যে একটি সার্বিক লক্ষ্য থাকে। তো এই জন্যই রাজনীতি কিন্তু হঠাৎ করে এক রাতে গজিয়ে ওঠার বিষয় নয়, এক্সপার্ট যতই হোক। তো এই বিষয়টা কিন্তু এই আমাদের অভিজ্ঞতাও প্রমাণ করছে, এবং তাদের কাছ থেকে প্রত্যাশা করা উচিত হয়নি, এবং তাদেরও এই ধরনের প্রত্যাশা মানে জাগরণের জনগণের মধ্যে সেই জাগরণ করা উচিত হয়নি। কারণ প্রত্যাশা যদি কেউ জন্মায় পূরণ না করলে হতাশাটা বেশি হয়। তাদের যে উচিতটা ছিল সেটা ছিল যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কতগুলো ইনস্টিটিউশন, যেমন নির্বাচন কমিশন, যেখানে সেখানে হয়তো যে একটা দুদককে শক্তিশালী করা, কিংবা বিচার বিভাগের ক্ষেত্রে যে কাজগুলো শক্তিশালী করা, এবং অর্থনৈতিক যাতে পাচার, দুর্নীতি ইত্যাদি কম হয় সেগুলোকে শক্তিশালী করা, প্রশাসনের ক্ষেত্রে যথাযথ পরিবর্তন আনা, এইগুলোতে মানে আরও বেশি সচেষ্ট হয়ে সেই কাজগুলো করে যদি একটা নির্বাচন করে দ্রুত আমরা জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতো, তাইলেই হয়তো এই কাজটা, এই ব্যাপারটা আরও দ্রুততর হতো। আমার মনে হয় তারা অনেক রকমভাবে রাষ্ট্রের সংস্কার, যেটা বিভিন্ন রকম, শুধু তাদের যে ভুল তা না, এখানে আমাদের অনেক জন দ্বারা দিক নির্দেশক, বুদ্ধিজীবী বলি, সংস্কৃতিসেবী বলি, আর রাজনীতি যারা পরিবর্তন এনেছিলেন জুলাইয়ের, তারা তো বটেই, সবাই মিলে কিন্তু একটা প্রেশার গ্রুপ কিছু কাজ করেছে, যারা সবাই চেয়েছে আগে সংস্কার। তো এই যে সংস্কার বলতে কি বোঝায় সেটি কিন্তু আসলে পরিষ্কার ছিল না। আসলে সংস্কার দরকার ছিল প্রতিষ্ঠানগুলোর, এবং যেটা এখন কিছু কিছু হয়েছে, আমি বলবো তুলনামূলকভাবে তবু আমাদের মিডিয়া যেমন খুব বড় একটি প্রতিষ্ঠান যে কোনো নির্বাচনের ক্ষেত্রে, মিডিয়া কিন্তু আমি যতই বলি এই যে কিছু কিছু ক্ষেত্রে মব অ্যাটাকের দ্বারা সীমাবদ্ধ থাকা ছাড়া রাষ্ট্র কিন্তু সেইভাবে নিয়ন্ত্রণ, মিডিয়াকে আমরা আগের মতো দেখিনি যে অতটা নিয়ন্ত্রণ করেছে। আমরা কিন্তু দেখিনি যে সেই দুর্নীতি আগের মতো ডিক্লেয়ার্ড দুর্নীতি এত মাত্রায় রয়েছে, কিছু কিছু অবশ্যই রয়েছে কিন্তু এতটা ডিক্লেয়ার্ড নেই। এবং সেই ক্ষেত্রে বিচার বিভাগের সাম্প্রতিককালে যে স্বাধীনতা, মানে অন্তত সেক্রেটারিয়েটকে আলাদা করা, সেই বিষয়গুলো অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল। নির্বাচন কমিশন আগের মতো হাস্যকর অবস্থায় অন্তত নেই, এটি অন্তত কিছু কিছু মর্যাদা রক্ষা করেছে, যদিও তাদের অনেক পদক্ষেপ হয়তো কন্ট্রোভার্সি থাকতেই পারে। কিন্তু আমি বলবো যে এইসবের মধ্যেও প্রশাসনে অনেক হস্তক্ষেপ এখনও দরকার, এখানে অনেক কিছুই সম্ভব ম্যানিপুলেট করার, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনে হাত দিতে হবে। তো আমার যেটা মনে হয় যে এই ক্ষেত্রে আমাদের অনেক আগেই কিন্তু এই নির্বাচনের বিষয়টি অনেক আগে হয়ে গিয়ে গণতন্ত্রের উত্তরণের কয়েকটি ধাপ, যেটা আমরা অনেক দেরিতে করছি, এবং দেশের ইতিমধ্যে অনেকগুলো ওই যে বললাম যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অনেকগুলো অবনতি হয়েছে, আইন শৃঙ্খলাতে বিশেষ করে, এবং মানুষের মধ্যে একটা অসহায়ত্ব, মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা, এগুলো যে তৈরি হয়েছে, এগুলো কিন্তু খুব কম হতো যদি আমরা সেই বিষয়টি বুঝতাম। কারণ তখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে একটি গণতন্ত্রের যে ভিত্তি, যে আমাদের একটি জবাবদিহিতা, পার্লামেন্ট, একটা নির্বাচিত সংসদ, এর মাধ্যমেই কিন্তু করতে হতো। এখন সেক্ষেত্রে যারা সংস্কার করার পরে নির্বাচন, তাদের একটা যুক্তি রয়েছে যে না, আমরা ওই যে সংস্কার আগে করব, তার জন্য জুলাই চার্টার, এবং জুলাই চার্টারকে আবার গণভোটে নিয়ে গেছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে এই গণভোটটা খুবই একটা উদ্ভটভাবে করা হচ্ছে। আমি সারা পৃথিবীতে বেশ কিছু উন্নত দেশে বাস করে যে গণভোটের যেসব নমুনা দেখেছি, এবং অন্যান্য মানে থিওরিটিক্যাল পার্ট থেকেও গণভোট এভাবে ভেগলি হয় না, এতগুলো পয়েন্ট নিয়ে হয় না। যাই হোক, তো তারপরে আমি বলবো যে কোনো না কোনোভাবে যাই হবে এখন, সেটি কিন্তু একটি নীতিগত বিষয়। জুলাই সংস্কার বা অন্যান্য যত কিছু আমরা বলি না কেন, এইগুলো সবই হচ্ছে একটা নৈতিক একটা অঙ্গীকার মাত্র। কেন? তার কারণ হচ্ছে যে যখন, যে মুহূর্তে আমরা 5ই আগস্টের ঘটনা ঘটলো, যদি তখন এটাকে বিপ্লব বলা হতো, বিপ্লব যদি সত্যি সত্যি করা সম্ভব হতো, তাহলে এটা তখন সংবিধান তখনই স্থগিত রেখে তখন শহীদ মিনারে এক ধরনের একটা বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে এটা করতে হতো। এটা কিন্তু সেই ট্রেনটা যখন মিস হয়ে গেল, যখন আমি সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে সরকার গঠন করলাম, তখন কিন্তু আর বললে হলো না যে আমি সংবিধানের বাইরে কাজ করব। আমাকে সংবিধানের ভেতরে থেকেই
সংস্কারগুলো করে যেতে হবে, সংবিধানের পরিবর্তন, সেটা অ্যামেন্ডমেন্ট যত রকম করার সেই কাজটা তো করতে হবে, এবং সেই কাজটা করতে গেলে সাংবিধানিক পদ্ধতির বাইরে যেতে গেলে আবার আমাকে বিপ্লব সংগঠিত করতে হবে, আবার তাহলে সংবিধান স্থগিত করতে হবে। সেটি তো আসলে করা হয়নি। সুতরাং আমি মনে করি না যে এইভাবে চার্টারকে বাধ্যতামূলকভাবে করে সংসদের যে মানে জনগণের যে সার্বভৌমত্ব, জনগণ যখন সংসদে নির্বাচন করবে তার মধ্য দিয়ে যদি আমরা যদি সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটের বিষয়টা রাখি, যে বিষয় যেভাবে রাখতে চাই, সেটিকে না পালন করে কিন্তু আমরা আসলে কোনো বাধ্যতামূলকভাবে পরিবর্তন আনতে পারবো না। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আমি বলবো যে তারপরেও যেভাবে হোক না কেন নির্বাচন একটি একটি আমাদের কয়েক ধাপ উত্তরণের একটি পথ, এবং সেই পথটি আমরা খুব সামনে চলে এসেছি, এবং সেই পথটা দিয়েই আমাদেরকে আরেক ধাপে উন্নীত হতে হবে। আমরা এই গণ অভ্যুত্থানকে বিপ্লব আখ্যায়িত করা, আমি আগেও এই বিষয়ে পুরো একটা এপিসোড বলেছি বা আগেও বিষয়ে কমেন্ট করেছি। আমার মনে হয় এই ধরনের যে মিসনোমার উচ্চারণ এবং মিসগাইডেড উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের কেবল দেরিই করেছি, এবং আমাদের সমাজের আরও যেটাকে বলে বিভাজন ডেকে এনেছি, এবং আমাদের অর্থনৈতিক এবং সামাজিক অবক্ষয় ডেকে এনেছি। তার চাইতে এখন দ্রুত এগুলো থেকে সমাধান করে আমরা এখন যদি যে ৭২-এর সংবিধানের মধ্যে প্রচুর মানে সীমাবদ্ধতা রয়েছে, ওর কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা তো অরিজিনাল যে সংবিধানের মূল স্পিরিট চার্টার, সেই চার্টারটিতেও ৭০ সালে করাই ছিল, যে সেই চার্টারে তো গণতন্ত্রের যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তি তো রয়েছে আমাদের, যে মানবিক মর্যাদা, একটা ন্যায্য সমাজ এবং একটা সামাজিক ন্যায় বিচার এবং মানে অধিকার, সব কিছুই তো ওর মধ্যে রয়েছে। কাজে আমরা তার থেকে বাকি যেগুলো যেটাকে বলি গার্বেজ যদি ঢুকে থাকে, সেগুলোকে আমরা আস্তে আস্তে ক্লিন করতে পারি, এবং সেই ক্লিন করার জন্য অঙ্গীকারটাই হবে আমাদের আগামী যারা আসবেন নেতৃত্বে তাদের মূল মূল বিষয়, এবং যারা এই বিষয়ে এগিয়ে যাবেন তাদেরকেই আমরা সবচেয়ে আমরা মনে করি তাদের জন্যই আমাদের সহানুভূতি থাকবে। তো এই প্রসঙ্গে তাহলে আমি আবার বলি যে আমরা এতক্ষণ যেটা মূলত আলাপ করছিলাম সেটা হলো যে অপারেশনাল, অর্থাৎ এখনকার যে সমস্যাগুলোর সমাধানে আমরা যে বিজ্ঞান এবং প্রযুক্তি ভিত্তিক যে সমাজ বা যে পরিকল্পনা এবং প্রজেক্ট, প্রকল্প, কর্মসূচি, কর্মযজ্ঞ যে বাস্তবায়ন করব, সেটার জন্য শিক্ষা থেকে শুরু করে, প্রশিক্ষণ থেকে শুরু করে, মানসিক মনোভঙ্গি থেকে শুরু করে সব জায়গাতেই কিছু পরিবর্তন আনতে হবে। এবং সেটার মোদ্দা কথা হলো যে এটা করতে গেলে যে আমি এখন বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক একটা বড় সৌর প্রকল্প নেব, কিংবা আমি একটা বড় যাতায়াত প্রকল্প নেব, আমি একটা বড় মানে বিশাল একটা মেট্রো রেলের প্রকল্প নিলাম, কিন্তু সেটার বাস্তবায়নে জবাবদিহিতা যদি না থাকে, সেটার বাস্তবায়নে সরকার বা যারা নেতৃত্ব দেবেন তাদের যদি শুধু প্রযুক্তি দিয়ে তো হবে না, এটা রাজনৈতিক দর্শনও যদি ঠিক না থাকে এবং রাজনৈতিক নেতৃত্বের যদি সঠিক না হয়, তাহলে তো হচ্ছে না। তাহলে এখন আমাদের নেক্সট বাকি প্রশ্ন কিন্তু এবার এই যতটা সহজ বললাম অপারেশনাল সাইডে, যে একটি ব্রিজ নির্মাণ করতে গেলে সেটি কত লোহা লাগবে, কিভাবে শক্ত হবে, কিভাবে সেটার কস্ট ইফেক্টিভ হবে, সেটা যেমন সহজ, সেটা হলো অবজেক্টিভ, ওই যে বললাম যে বিজ্ঞান প্রযুক্তির তথ্যভিত্তিক। কিন্তু রাষ্ট্র কেমন হবে এটা কিন্তু তথ্য দিয়ে হয় না, এটা একটা এথিক্যাল ইস্যু।